প্রকৃতি রক্ষার এই তো সময়। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস 2020 এবং গ্রিনিকোর প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি সঞ্জয় চৌধুরী আপনাদের সবাইকে সবুজ শুভেচ্ছা জানাচ্ছি। গ্রিনিকোর প্রতিষ্ঠা বার্ষিকী এবং বিশ্ব পরিবেশ দিবসে গ্রিনিকো একটি আয়োজন করেছে অনুষ্ঠানে। সেটি হচ্ছে যে বাংলাদেশের পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক পরিবেশ কথন। এই অনুষ্ঠানে আমরা বাংলাদেশের 6 জন বিশিষ্ট ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানিয়েছি, যারা আমাদেরকে আজকে এই পরিবেশ কথন অনুষ্ঠানে সময় দিয়েছেন এবং তাদের মূল্যবান কথা আমরা শুনে আমরা আশা করি যে আমরা নিজেরা অনুপ্রাণিত হব, নিজেরা প্রসিদ্ধ হব, আমাদের পরিবেশ বিষয়ে সচেতনতা বৃদ্ধি পাবে এবং সর্বোপরি আমাদের বাংলাদেশ তথা পুরো পৃথিবী আসলে পরিবেশের একটি পজিটিভ ধারণা পাবে এবং আমরা আশা করি যে পরবর্তীতে এই আজকের আলোচনার অনুষ্ঠানের বিষয়গুলো আমাদের সামনে একটি একটি নিদর্শন হয়ে থাকবে আর কি, আমরা সেটি আশা করি। তো আজকে গ্রিনিকোর এই আয়োজনে আমরা যে 6 জন বিশিষ্ট পরিবেশ কথককে আমন্ত্রণ জানিয়েছি, তারা বিশিষ্ট সম্মানিত ব্যক্তি। আমরা প্রথমে তাদের একটু পরিচয়টা দিয়ে নিতে চাই। সেটি হচ্ছে যে আমাদের সঙ্গে রয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব খনিবিদ্যা বিভাগের শিক্ষক সম্মানিত অধ্যাপক চৌধুরী সারোয়ার জাহান। আমাদের সঙ্গে আছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সঞ্জয় সরকার, আছেন প্রতিবেশ ও প্রাণ বৈচিত্র্য সংরক্ষণ বিষয়ক গবেষক পাভেল পার্থ, এবং সেই সাথে আমাদের সঙ্গে আরও রয়েছেন বিশিষ্ট নজরুল গবেষক, সংস্কৃতি কর্মী, মুক্তিযুদ্ধের সংগঠক এবং পরিবেশ কর্মী সুব্রত ভট্টাচার্য, রয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং রিভার অ্যান্ড পিপলের পরিচালক ডক্টর তুহিন ওয়াদুদ, এবং সেই সাথে রয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক মহুয়া শবনম। আমরা আশা করি আপনাদেরকে সবটা অনুষ্ঠানের পুরোটা জুড়েই আপনাদেরকে পাবো এবং আমরা এই কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্বের মূল্যবান বক্তব্য শুনে আমরা নিজেরা প্রসিদ্ধ হতে চাই এবং আমরা শুনতে চাই এবং আপনাদের সামনে সেই বক্তব্যগুলো তুলে ধরতে চাই। তো দর্শক, আমরা আজকের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশের পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক পরিবেশ কথন। তো আমরা আশা করি আপনারা পুরো অনুষ্ঠানটা জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। গ্রিনিকোর আয়োজনে এই মূল অনুষ্ঠানে যাওয়ার আগে আমরা গ্রিনিকো সম্পর্কে খুব ছোট করে কয়েকটি তথ্য জানতে চাই। আমাদের গ্রিনিকো সম্পর্কে জানাবে হচ্ছে গ্রিনিকো সম্মানিত সদস্য এবং কর্মী ঐশী। চলুন আমরা ঐশীর কাছ থেকে কিছু বেসিক ইনফরমেশন, কিছু গুরুত্বপূর্ণ তথ্য গ্রিনিকো সম্পর্কে জেনে আসি। চলুন। আসসালামু আলাইকুম। আমি হুমায়রা মার্জাবিন ঐশী, পড়াশোনা করছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রংপুর এর ভূগোল এবং পরিবেশ বিজ্ঞান বিভাগে। আমি গ্রিনিকোর একজন সদস্য। বর্তমানে আমাদের পরিবেশ যে বিপর্যয়ের মুখে এসে দাঁড়িয়েছে, সেখান থেকে তাকে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। আর সেই দায়বদ্ধতা থেকেই গ্রিনিকো যাত্রা শুরু করে 2015 সালের 5ই জুন। বর্তমানে সারা বাংলাদেশের অনেক তরুণ আমাদের এই সংগঠনের সদস্য। একজন সদস্য হওয়ার পূর্বশর্ত হিসেবে আমাকে বিশ্ব পরিবেশ রক্ষার শপথ নিতে হয়েছিল। প্রকৃতি মায়ের প্রতি স্রষ্টা কর্তৃক অর্পিত যে দায়িত্ব, তা পালন করতে পেরে আমি অত্যন্ত খুশি। যে পরিবেশ আমাকে, আমার পূর্বপুরুষকে এবং আমার ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দরভাবে বাঁচার রসদ জুগিয়ে যাচ্ছে, তাকে রক্ষা করার দায়বদ্ধতা এড়াতে পারি না আমরা কিছুতেই। 2015 সাল থেকে 2020 এই 5 বছরে আমরা করেছি বেশ কয়েকটি কাজ। দেশের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি, পাখি সংরক্ষণে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা ছাড়াও বর্তমানে চলমান আছে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় 2000 বৃক্ষরোপণ কর্মসূচি। পরিবেশকে আর একটু সুন্দর করার প্রচেষ্টায় আমরা নিয়েছি বাড়ি এবং ছাদ বাগান কর্মসূচি। চলমান আছে দেশের 64 জেলায় বিলুপ্তপ্রায় বৃক্ষ কাইজেলিয়া রোপণ কর্মসূচি। এছাড়াও আমাদের 2টি ক্ষুদে গবেষণা দল কাজ করছে বিশুদ্ধ পানি এবং বায়ু দূষণ নিয়ে। পরিবেশ রক্ষার যে অহিংস আন্দোলনে আমরা নেমেছি, আমরা বিশ্বাস করি আমরা তাতে একদিন জয়ী হব ইনশাল্লাহ, এবং বাংলাদেশের সীমানা ছাড়িয়ে বৈশ্বিক পরিবেশ উন্নয়নে আমরা কার্যকরী ভূমিকা পালন করতে পারব। আমরা এতক্ষণ গ্রিনিকো সম্পর্কে কিছু তথ্য জেনে নিলাম। এবারে আমরা সময়ক্ষেপণ না করে আমরা সরাসরি আলোচনা অনুষ্ঠানে ঢুকে যেতে চাই। আমাদের প্রথম
যিনি আমাদের সাথে পরিবেশ বিষয়ে কথা বলবেন, আমাদের বাংলাদেশের পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক এই আলোচনায় যিনি প্রথম কথা বলবেন তিনি হচ্ছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক মহুয়া শবনম। ম্যাম দীর্ঘদিন থেকে তিনি নদী বিষয়ে বিশেষ কাজ করে যাচ্ছেন, তিস্তা বিষয়ে ওনার গবেষণার কাজ রয়েছে এবং সেই সাথে আরও শিক্ষার্থীদেরকে নিয়মিত ক্লাসে পরিবেশ বিষয়ে প্রকৃত অর্থে জ্ঞান দিয়ে যাচ্ছেন। আমি মহুয়া শবনম ম্যামের কাছে যেতে চাই এবং মূল্যবান কিছু কথা শুনতে চাই যে কথাগুলো আমাদের জন্য কাজে লাগবে। তো চলুন আমরা এবারে শুনবো ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক মহুয়া শবনম ম্যামের কিছু কথা। পৃথিবীব্যাপী আজ পরিবেশ বিপর্যস্ত, আর বাংলাদেশের পরিবেশ বিপর্যয়ের কিছু অন্যতম প্রধান কারণের কথা যদি বলি তাহলে আনসাস্টেনেবল বুমিং আরবানাইজেশন, অপরিকল্পিত উন্নয়ন এবং তার সাথে বৃক্ষ নিধন, বায়ু দূষণ, এছাড়াও আরো নানা রকম কারণ জড়িত আছে। কিন্তু বাংলাদেশে সেই 90-এর দশকেই বন ও পরিবেশ মন্ত্রণালয় কর্তৃক প্রণীত ন্যাশনাল এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট অ্যাকশন প্ল্যানে কিন্তু পরিবেশ বিপর্যয়কে একটি দীর্ঘমেয়াদী সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়েছিল। কিন্তু তারপরেও আমরা সচেতন হইনি, আমরা ভুলে গেছি পরিবেশ সুরক্ষিত না থাকলে অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্ভব নয়। আমরা যদি প্রত্যেকে আমাদের জায়গা থেকে একটু একটু করে সচেতন হই তাহলে পরিবেশ বিপর্যয় অনেকাংশেই রোধ করা সম্ভব। আর যদি মোটা দাগে পরিবেশ বিপর্যয় মোকাবেলার কথা বলি তাহলে আমাদেরকে অ্যাকশন স্ট্র্যাটেজিস ফলো করতে হবে, আমাদেরকে অ্যাডাপ্টেশন বাড়াতে হবে, ইকো ফ্রেন্ডলি অ্যাক্টিভিটিসের সাথে ক্লিন টেকনোলজি ব্যবহার করতে হবে, মিটিগেশন স্ট্র্যাটেজিস ফলো করতে হবে, অ্যাকশন রিসার্চ দরকার আছে প্রচুর পরিমাণে এবং এর ফলাফলকে ডেসিগনেট করতে হবে সকল পর্যায়ের ভেতর। বাংলাদেশে কিছু এক্সিস্টিং রুলস রেগুলেশনস আছে, যেমন গ্রিন ট্যাক্স, পলিউটার্স পে প্রিন্সিপাল, এগুলোকে এনফোর্স করতে হবে। রেগুলেটরি ফ্রেমওয়ার্ক, বাজেট এবং পলিসি, এই তিনের মধ্যে কোঅর্ডিনেশন দরকার। একটা ইন্টিগ্রেশন দরকার বাংলাদেশের ন্যাশনাল অ্যান্ড লোকাল গভর্নমেন্ট, প্রাইভেট সেক্টর, সিভিল সোসাইটি এবং লোকাল কমিউনিটির ভেতর। যদি এগুলো সবকিছু ঠিকঠাক ভাবে ইন্টিগ্রেট করা যায়, একটা হারমোনি মেনটেন করা যায়, তবেই বাংলাদেশের পরিবেশ বিপর্যয়ের পদক্ষেপগুলো ফলপ্রসূ হওয়া সম্ভব। 2020 সালে বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য হচ্ছে টাইম ফর নেচার। আমিও বলতে চাই এনভায়রনমেন্টকে, নেচারকে অ্যাকনলেজ করার জন্য এটাই সর্বোচ্চ সময়। পরিবেশ আমাদেরকে দিয়েই যাচ্ছে, আমাদের পরিবেশকে কেয়ার করা উচিত। পরিবেশকে হিল করার জন্য আমাদের সচেতনতা বাড়ানো উচিত। পরিবেশ এর ক্যাপাবিলিটির সর্বশেষ পর্যায়ে চলে গিয়েছে, অতএব আমাদেরকে আমাদের লাগাম টেনে ধরতে হবে। পৃথিবীটা আপনার, আমার, আমাদের সকলের। সুন্দর বসবাসযোগ্য পরিবেশে বাস করতে চাই, এটাই হওয়া উচিত আমাদের সকলের প্রতিদিনকার অঙ্গীকার। অসংখ্য ধন্যবাদ ম্যাম, আপনি আমাদেরকে সময় দিলেন, আপনার মূল্যবান কিছু কথা আমাদের সামনে তুলে ধরলেন। আমরা প্রাণিত হলাম এবং আশা করি আমাদের তরুণ প্রজন্ম তথা বাংলাদেশের সংশ্লিষ্ট প্রত্যেকটা মহল আপনার এই কথাগুলো গুরুত্বের সাথে বিবেচনা করবে। এবারে আমি আমন্ত্রণ জানাতে চাই এবং মূল্যবান কথা শুনতে চাই বরিশাল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক সঞ্জয় সরকার স্যারকে আমন্ত্রণ জানাতে চাই। তিনি শিক্ষার্থীদেরকে নিয়মিত পড়াচ্ছেন, পরিবেশ বিষয়ে সচেতন করছেন, প্রকৃত অর্থে পরিবেশের পরিচর্যা কিভাবে করতে হবে সেগুলো শেখাচ্ছেন এবং সেই সাথে মাঠ পর্যায়ে পরিবেশ দস্যু যারা আছেন তাদের বিরুদ্ধে তিনি কিন্তু আন্দোলন পরিচালনা করে যাচ্ছেন। বৃক্ষরোপণে ওনার বিশেষ ভূমিকা রয়েছে। তো আমি এবার খুব বিনয়ের সাথে বিনীতভাবে আমন্ত্রণ জানাতে চাই বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সঞ্জয় সরকার স্যারকে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গ্রিন ইকোর এই লাইভ অনুষ্ঠানে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো পরিবেশ বিষয়ক কথাবার্তা বলতে গেলে প্রথম যে দুটো ব্যাপার চলে আসে, সেই দুই ব্যাপারটাকে আমরা আলোচনার মধ্যে রাখতে পারি। যে পরিবেশের দু ধরনের পরিবেশ বিষয়ক ভাবনা আছে, একটা হচ্ছে মানুষের সৃষ্ট পরিবেশ আর একটা হচ্ছে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা পরিবেশ। যেমন আমরা বন জঙ্গল অথবা প্রাকৃতিক পরিবেশে যে সাধারণত বনবনানী গড়ে ওঠে সেটা এক ধরনের পরিবেশ। আবার দেখা যায় যে মানুষ তৈরি করে পরিবেশ, মানুষের সংস্কৃতি আছে, মানুষের কালচার,
মানুষের উৎসব উদযাপন, এগুলো এক ধরনের পরিবেশ। ফলে মানুষের এই তৈরি করা সামাজিক পরিবেশগুলোই মূলত অনেক ক্ষেত্রেই আমাদের পরিবেশ বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়ায়। দেখা যায় যে আমরা একটা হয়তো ধর্মীয় উৎসব করে যাচ্ছি, অথবা আমরা একটা জাতীয় ঐতিহ্যগত একটা উৎসব পালন করছি, সেখানে সাউন্ড পলিউশন একটা পরিবেশ দূষণের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়, এবং সেখানে আমরা যে ব্যবহার্য জিনিসপত্রগুলো ব্যবহার করি, প্লাস্টিক দ্রব্য অন্যান্য, সেগুলো পরিবেশের বিপর্যয় ঘটায়। কিন্তু প্রাকৃতিকভাবে গড়ে ওঠা পরিবেশ কখনো পরিবেশের জন্য হুমকি হয়ে ওঠে না। এবং পৃথিবীতে যত প্রাণীকুল আছে, সব প্রাণীকুলের তুলনায় আমি বলবো যে মানুষ সবচেয়ে বেশি পরিমাণে পরিবেশ বিপর্যয়ের জন্য দায়ী। এবং মানুষ তার পৃথিবীতে আরাম আয়েশ এবং তার নির্ভর জীবনযাপনের জন্য, যে স্বাচ্ছন্দ্য জীবনযাপনের জন্য যে প্রক্রিয়াগুলোর মধ্যে দিয়ে মানুষ যায়, সেগুলো পরিবেশ দূষণের অন্যতম কারণ। আমরা সাধারণভাবে বলতে পারি, ইলেকট্রিসিটির মধ্য দিয়ে মানুষ যে সুবিধা আদায় করেছে, সেই ইলেকট্রিসিটি মারফত আমরা যে দূষণ করি, যেমন এয়ার কন্ডিশনের দূষণ করি, অথবা যান্ত্রিক যানবাহনগুলো যেগুলো ইলেকট্রিসিটি মারফতে বিভিন্নভাবে চালানো হয়, অথবা আমরা যদি বলি বিজ্ঞানের যে সুবিধাগুলো আমরা নিচ্ছি, হ্যাঁ, গাড়িতে আমরা ধোঁয়া উৎপাদন করছি, অথবা কলকারখানায় ধোঁয়া উৎপাদন করছি, এগুলো পরিবেশের বিপর্যয় ঘটায়। এমনকি আমরা যদি এটাও ভাবি যে উপযোগবাদ এবং আমাদের সৌন্দর্য, এই দুটোর আলাদা আলাদা পার্থক্য আছে। ফলে মানুষ শুধু কোনো জায়গা থেকে শুধু খাদ্য আহরণ নয়, সেই জিনিসটা একটা গাছ অথবা বৃক্ষের ফল ফুল, এটা সৌন্দর্যও মানুষ যদি উপভোগ করতে চায়, তাহলে মানুষের পরিবেশের গুরুত্ব মানুষ মনে রাখতে পারে। উপরন্তু যে কথাটা না বললেই নয়, যে মানুষ পরিবেশ থেকে যা নেয়, আবার সেই জিনিসটাকে মানুষ পরিবেশে ফেরত দিতে অনেক দীর্ঘ সময় অতিবাহিত করে, ফলে পরিবেশের একটা বিপর্যয় ঘটে যায়। আমরা যদি সেগুলো না করি, তাহলেই পরিবেশের স্বাভাবিক ভারসাম্য রক্ষা করতে পারবে বলে আমি মনে করি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি আপনার মূল্যবান সময় আমাদেরকে দিলেন, এজন্য গ্রিনিকো আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছে। এবারে আমরা পরবর্তী আলোচকের কাছে যেতে চাই, আমরা পরিবেশ কথা শুনতে চাই। তিনি হলেন পাভেল পার্থ। নামেই হয়তো অনেকে চিনবেন, নাম শুনলেই অনেকে বুঝতে পারবেন। পরিবেশ ও প্রাণ বৈচিত্র্য সংরক্ষণ বিষয়ক গবেষক তিনি বাংলাদেশের একদম প্রত্যন্ত অঞ্চলে যাচ্ছেন, গিয়ে সেখান থেকে তিনি তথ্য সংগ্রহ করেন, গবেষণার কাজ করেন, এবং বাংলাদেশের বিভিন্ন জাতীয় পত্রপত্রিকায় তিনি নিয়মিত কলাম লেখেন, এই বিষয়গুলো আমাদের সামনে তুলে ধরেন। আমরা এবার সেই মানুষটির কিছু কথা শুনতে চাই। তো আমি বিনীতভাবে আমন্ত্রণ জানাচ্ছি পাভেল পার্থ দাদা আপনাকে, আপনি আপনার কিছু মূল্যবান কথা আমাদের সামনে তুলে ধরবেন, এই প্রত্যাশা আমাদের। করোনাকালের পৃথিবীতে পরিবেশ, প্রকৃতি, প্রাণ, বাস্তুতন্ত্র বিষয়ে আলাদাভাবে পরিবেশ দিবসে বলার কিছুই নেই। কারণ গত 5 মাস ধরে যখন করোনা পরিস্থিতি আসলে তৈরি হয়েছে, তখন থেকেই কিন্তু করোনার পরিবেশগত সংকট নিয়ে যখন আলাপ তুলেছে এবং লেখালেখি করেছে, সেই একই কথা আবারও এই বিশ্ব পরিবেশ দিবসে স্মরণ করিয়ে দিতে চাই। এবারের বিশ্ব পরিবেশ দিবসের যে প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, সেলিব্রেটিং বায়োডাইভার্সিটি, প্রাণ বৈচিত্র্য, এবং ঠিক কিছুদিন আগের 22শে মে আন্তর্জাতিক প্রাণ বৈচিত্র্য দিবসের যে প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছিল, প্রকৃতির মাঝেই আমাদের সকল সমাধান, আওয়ার সলিউশন ইন নেচার। তো করোনাকালে কিন্তু বিশ্বব্যাপী আমাদের একদম পরিবার থেকে ব্যক্তি জীবন, সমাজ, অনেকেই কিন্তু আসলে এই প্রাণ প্রকৃতির সংকটটি বুঝতে পারছেন বা নিজেরা ধারণ করতে পারছেন। মানুষ যখন লকডাউন হয়ে আছে, কিন্তু আমাদের যারা শুধুমাত্র উৎপাদন করেন, কৃষক, জুমিয়া, জেলে, তারা আসলে লকডাউন হয়ে নেই, তারা আমাদের উৎপাদন চালিয়ে নিচ্ছেন। কিন্তু প্রাণ প্রকৃতির মধ্যে অন্যান্য যে প্রজাতি আছে, আমাদের পাখি, পতঙ্গ, সরীসৃপ, আমাদের নদী, আমাদের মাটি, এই প্রকৃতির মধ্যে কিন্তু একটা ভিন্ন আমেজ এসেছে, যেন একটা বন্দি দশা, শৃঙ্খল আসলে মুক্তি ঘটেছে। তো এই করোনাকাল আমাদেরকে একটি বিশেষ কোনো বার্তা জানাতে চায়, যেই বার্তাটি আমাদের জন্য আসলে খুব জরুরি বোঝা। সেটি হচ্ছে, আমরা কি গত 200 বছর ধরে এই পৃথিবীর উপরে যেভাবে আমাদের লাগাতার ভোগবিলাসিতার জন্য, আমাদের মুনাফার জন্য যন্ত্রনির্ভর, জীবাশ্ম জ্বালানি নির্ভর একটি পৃথিবী গড়ে তুলেছি, একটি সভ্যতাকে আসলে আমরা
চাঙ্গা করে রেখেছি, এটি আমাদের জন্য প্রয়োজন কিনা, বা এটি পৃথিবীর গরিষ্ঠ ভাগ মানুষকে বেঁচে থাকার জন্য আসলে জরুরি হবে কিনা, কিংবা আমরা যে মাতৃদুনিয়ার কথা বলছি, মাতৃদুনিয়ার এই যে প্রাণ প্রকৃতির কথা আসলে আমরা বলছি, সে সম্পর্কে অবশ্যই আবারও আমাদের ভাবার সময় এসেছে। আমাদের উন্নয়ন চিন্তা, আমাদের উন্নয়ন দর্শনকে ভিন্নভাবে দেখার সময় এসেছে। এবং একটি কথা যেটি আবারও স্মরণ করিয়ে দিতে চাই এই বিশ্ব পরিবেশ দিবসে, সেটি হচ্ছে প্রাণ প্রকৃতি পরিবেশ প্রতিবেশ নিয়ে আমাদের ব্যক্তি, পরিবার, রাষ্ট্রের যে প্রবল মানুষকেন্দ্রিক চিন্তা, সেই প্রবল মানুষকেন্দ্রিক চিন্তা থেকে আমাদের সরে আসতে হবে। আমরা মনে করি মানুষসহ এই প্রাণ প্রকৃতির প্রতিটি সদস্য, একটি পিঁপড়া, মাকড়সা, শামুক, সাপ, বনরুই, বাদুড়, শুশুক, ডলফিন কিংবা ঘড়িয়াল, হাতি, বাঘ, এদের সবারই আসলে পৃথিবীতে টিকে থাকার, বেঁচে থাকার, বিকশিত হওয়ার সমান অধিকার আছে। এই যে প্রবল মানুষকেন্দ্রিক চিন্তা, যে চিন্তা শুধু মানুষের উন্নয়নের জন্য একটি ব্যাংকে তার ডোবা থেকে হটিয়ে দেয়, একটা পাখিকে আসলে খুন করে ফেলে, একটা অরণ্যকে আসলে চুরমার করে দেয়, এই মানুষকেন্দ্রিক চিন্তা থেকে আমাদেরকে সরে আসতে হবে। জীবাশ্ম জ্বালানি এবং যন্ত্রনির্ভর সভ্যতার যে নির্মাণ আমরা আসলে করে তুলেছি, চাঙ্গা করে তুলেছি বহুজাতিক কোম্পানির মাধ্যমে, এ নিয়ে আমাদের নতুন করে আসলে ভাবতে হবে। এবং অবশ্যই প্রাকৃতিক সম্পদ নির্ভর যে জীবন ব্যবস্থা, এটি ব্যক্তি থেকে শুরু করে পরিবার, সমাজ, দেশ, রাষ্ট্র এবং বিশ্বব্যাপী এটি নিয়ে আসলে চিন্তা করতে হবে। আজ আমাদের যে পরিস্থিতি, আমাদের প্রাণবৈচিত্র্য কিন্তু একটা ভয়ঙ্কর হুমকির সম্মুখীন। আমরা যদি একটা ছোট্ট পরিসংখ্যান দেই, যে গত 30 বছর আগে আমাদের প্রতি হাজার বছরে পৃথিবী থেকে একটি প্রজাতি হারিয়ে যেত, আর আজকে 10 বছরে 1000টা প্রজাতি পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে। আজকে প্রাণ প্রজাতি যেমন একটা হুমকির সম্মুখীন, ঠিক একইভাবে আজকে মানুষের সমাজে যারা আদিবাসী সমাজ আছেন, যারা লোকায়ত জীবন চর্চা করেন, যারা গ্রামীণ নিম্নবর্গের জনগোষ্ঠী আছেন, যারা ভিন্ন রকমের আদি জ্ঞান নির্ভর যে জনগোষ্ঠী আছেন, তাদের জীবনও কিন্তু হুমকির সম্মুখীন। আজ যেভাবে প্রাণবৈচিত্র্য পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে, প্রতি সপ্তাহে একটি করে ভাষা পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে। এই করোনাকালে পৃথিবী থেকে অনেক মানুষ যেমন নিদারুণভাবে আমাদের মাঝ থেকে চলে গেছেন, ঠিক একইভাবে কিন্তু মালয়েশিয়ার যে সুমাত্রা গন্ডার, আমরা সুমাত্রা গন্ডারকে হারিয়েছি। ঠিক একইভাবে আন্দামান নিকোবর দ্বীপের যে সারে আদিবাসীরা আছেন, যে সারে ভাষা, সেই সারে ভাষাটি পৃথিবী থেকে বিদায় নিয়েছে। কারণ সেই সারে ভাষার যে শেষ ভাষী যিনি জানতেন, যে লিচো, উনি মারা যাওয়ার পর এই ভাষাটি আমরা করোনাকালে হারিয়ে ফেলেছি। তো এইসব পরিসংখ্যানের ভেতর দিয়ে যেটি আবারও স্মরণ করিয়ে দিতে চাই, আমরা আমাদের এই প্রাণ প্রকৃতির অংশ, আমরা এটি ভাবতে শিখি। আজকে পরিবেশ দিবসে আমি আবারও বলতে চাই, আমরা মানুষ একটি পরনির্ভরশীল প্রজাতি, একটি পাখি বা পতঙ্গ বা অণুজীব কিংবা একটি বাঘ বা শুশুকের এই পৃথিবীতে বেঁচে থাকার যতটুকু অধিকার, ঠিক ততটুকু অধিকারই আসলে মানুষের আছে। আমরা চাই আমাদের সবাইকে নিয়ে আসলে বাঁচতে, সবার সংসার দিয়ে আমাদের এই মাতৃদুনিয়াকে, এই যে সৌরজগৎ আছে, সৌরজগতের ভেতরে একটা চমৎকার, একটা টিকে থাকার মতো, একটা বসবাসযোগ্য, সবার বসবাসযোগ্য একটা জায়গা তৈরি করতে। সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে, আপনি আপনার মূল্যবান কথাগুলো আমাদের সামনে তুলে ধরলেন। আমি আশা করি গ্রিন ইকো এই আপনার কথাগুলো সারা বাংলাদেশের সামনে তুলে ধরবে এবং এই কথাগুলো কার্যকর ভূমিকা রাখতে পারবে একদম মাঠ পর্যায়ে, আমি সেই প্রত্যাশা করি। দর্শক, আপনারা আছেন বাংলাদেশের পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক পরিবেশ কথন অনুষ্ঠানে, গ্রিন ইকোর আয়োজনে। তো এই পর্যায়ে আমরা আর একজন বিশিষ্ট আলোচকের কাছে যেতে চাই, যার সম্পর্কে বলতে গেলে অনেক কথা বলতে হয়, কিন্তু আমাদের এই অনলাইন ভিত্তিক অনুষ্ঠানে আসলে অনেক সময়ের সীমাবদ্ধতা থাকার কারণে আমরা সেভাবে উপস্থাপন করতে পারছি না। তো তবুও যতটুকু না বললে নয়, তিনি হলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব খনিবিদ্যা বিভাগের শিক্ষক অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান স্যার। তিনি একই সাথে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন, শিক্ষার্থী বান্ধব একজন শিক্ষক, প্রকৃত অর্থে তিনি একজন শিক্ষক, শিক্ষার্থী বান্ধব শিক্ষক।
তিনি সবসময়ই চেষ্টা করেন শিক্ষার্থীদেরকে পরিবেশগত যে শিক্ষাগুলো আছে এবং প্রকৃত অর্থে প্রত্যেক বিষয়ে তিনি শিক্ষা দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্যের দায়িত্ব পালন করেছিলেন এবং শ্রেণীকক্ষে নিয়মিত তিনি এই পরিবেশ বিষয়ে শিক্ষার্থীদেরকে প্রকৃত অর্থে শিক্ষা দিয়ে যাচ্ছেন। আমি এবার খুব বিনীতভাবে স্যারকে আমন্ত্রণ জানাই, স্যার আপনি আমাদেরকে আপনার মূল্যবান কথা শোনাবেন, আপনার এই জীবনের যে অভিজ্ঞতার কথাগুলো আছে, মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে আপনার যে অভিজ্ঞতাগুলো আছে, আপনি আমাদের সাথে সেগুলো ভাগাভাগি করলে আমরা প্রাণিত হব স্যার। তো আমি বিনীতভাবে আমন্ত্রণ জানাচ্ছি অধ্যাপক চৌধুরী সারোয়ার জাহান স্যারকে। স্যার আপনার মূল্যবান বক্তব্য আমরা শুনতে চাই। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। 2020 সালের বিশ্ব পরিবেশ দিবস, এই পরিবেশ দিবসের সবাইকে শুভেচ্ছা। আর একই সাথে আমরা যে বাংলাদেশ সহ পৃথিবীর সব দেশের যে করোনা ভাইরাসের যে সংক্রমণ, এখান থেকে যে আমাদের যে লড়াই, সে লড়াইয়ে যাতে আমরা সবাই সুস্থ থাকি, ভালো থাকি, সে কামনা করছি। বিশ্ব পরিবেশ দিবসের এই আলোচনায় যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো বাংলাদেশে বন বিনাশ, ভূমিক্ষয়, বায়ু দূষণ, পানি সংকট ও এ পানির দূষণ সবই যদি আমরা আলোচনা করি এবং একই সাথে যদি আমরা জীববৈচিত্র্যের বিনাশের সম্পর্কে যদি সম্পর্কিত করি, তাহলে দেখা যাবে যে বাংলাদেশ একাধিক বিপর্যয়ের সম্মুখীন। আমরা সেই বিপর্যয়কে সঙ্গে নিয়েই বাংলাদেশ সমাজ আমরা বেঁচে আছি। এসব হুমকি আমাদের জন্য যেমনভাবে আমাদের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন কিংবা রাষ্ট্রীয় জীবনের যে উন্নয়নের ধারাটা, সেটাকে যেমন ক্ষতিগ্রস্ত করছে, তেমনিভাবে চলার পথকে, আমাদের এগিয়ে চলার পথকেও বাধাগ্রস্ত করছে। এই হুমকিগুলো যেগুলো আমি উল্লেখ করলাম, যেমন ভূমিক্ষয় কিংবা বায়ু দূষণ, পানি সংকট, পানির দূষণ কিংবা সর্বোপরি জীববৈচিত্র্যের যে ধ্বংসের যে বিষয়টি, সেই বিষয়টি যদি আলোচনা করতে চাই, তাহলে প্রথমে যে বিষয়টা আলোচনা করতে হবে সেটা হলো যে বাংলাদেশের যে বনভূমি আছে, সেটা তথ্য যেটা আমাদের কাছে আছে, সেই তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর যে শতকরা হার, সেটা হলো 1.1 থেকে 3.3 পর্যন্ত বিনষ্ট হচ্ছে কিংবা হ্রাস পাচ্ছে। আর যদি এই বিনষ্টের মূল কারণগুলো হলো যে ব্যবসায়িক কাজে আমরা বিভিন্নভাবে কাঠ ব্যবহার করছি, বনভূমি থেকে গাছ কেটে এনে এটা নষ্ট করছি কিংবা ধ্বংস করছি। একই সাথে যদি বলা যায় যে জ্বালানি কাঠ হিসাবে ব্যবহার করছি, আবার খাদ্য নিরাপত্তার কথা চিন্তা করে আমাদের বনভূমি বিনষ্ট করে আবাদযোগ্য জমির পরিমাণ বাড়াচ্ছি। সব মিলিয়ে আমরা যদি চিন্তা করি, তাহলে দেখা যাবে যে এই বিনষ্টের হারটি গ্রাম অঞ্চলে যে মানুষগুলো ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথেই যে মানুষগুলো তাদের রান্নার কাজে জ্বালানি কাঠ ব্যবহার করে, এর ফলে বন কিংবা গাছপালা নষ্ট করার কিংবা ধ্বংস করার একটা প্রক্রিয়ায় সবচেয়ে বেশিভাবে জড়িত দেখা যাচ্ছে। এবং বন সম্পদের উজাড়ের সাথে সাথেই আমরা যে বিষয়গুলো সম্পর্কিত থাকে সেটা হলো ভূমিক্ষয়ের এর সাথে যুক্ত হয়ে যায় এবং ভূমিক্ষয়ের সাথে মাটির উর্বরতা শক্তিও হ্রাস পায়। আর দ্বিতীয় যে বিষয়টা আমরা আলোচনা করতে চাই, উল্লেখ করতে চাই, সেটি হলো মাটির ক্ষয় সাধন, মাটির লবণাক্ততা বৃদ্ধি এবং একই সাথে এর মরুকরণ প্রক্রিয়া জড়িত হয়ে পড়ে। ভূমির উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য আমাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা সত্যিকার অর্থেই প্রত্যেকটি ভূমিতে কৃষিকাজ উৎপাদন করতে যে সার যেমন ব্যবহার করি,
কীটনাশক ব্যবহার করি, কিংবা বিভিন্ন রকম আগাছা দূর করার জন্য বিভিন্ন কীটনাশক ব্যবহার করে থাকি। এর ফলে হয়তো খুব স্বল্প মেয়াদের যে বিষয়গুলো আমরা আমাদের খাদ্য নিরাপত্তার বিষয়টি নিশ্চিত হয়, কিন্তু দীর্ঘমেয়াদে যখন আমরা চিন্তা করি তখন দেখা যায় এর ফলে যে খাদ্য উৎপাদনশীলতা বৃদ্ধির সাথে সাথে দীর্ঘমেয়াদে ভূমির ক্ষয়, মাটির ক্ষয় সৃষ্টি হয় এবং পাশাপাশি ভূমির ক্ষয়ও আমাদের চলে আসে। এসব বিষয়গুলো সত্যিকার অর্থেই আমাদের খাদ্য নিরাপত্তার সাথে যেমনভাবে একটা সুফল আনে, কিন্তু দীর্ঘমেয়াদে আসলে এই কুফলগুলো আমাদের মধ্যে দেখা দেয়। আর তৃতীয়ত যে কথাটি আমরা বলতে চাই সেটা হলো ভূগর্ভস্থ পানি ব্যবহার করে আমরা ব্যাপকভাবে কৃষিকাজ করছি। এই কৃষিকাজের মূল যে বিষয়টি সেটা হলো খাদ্য নিরাপত্তার বিষয়টি, এবং শুকনো মৌসুমে যখন আমরা ধান উৎপাদন করতে যাই কিংবা কৃষিকাজ করতে যে পরিমাণে ভূগর্ভস্থ পানি ব্যবহার করে থাকি, বিশেষভাবে দেশের উত্তর পশ্চিমাঞ্চলের যে জেলাগুলি কিংবা যে অঞ্চলটি আছে সেখানে যেটা খরাপ্রবণ এলাকা, মূলত সেই খরাপ্রবণ এলাকাতে সবচেয়ে বেশিভাবে আমরা ভূগর্ভস্থ পানি নির্ভরশীল সেচ ব্যবস্থায় মাধ্যমে খাদ্য উৎপাদন করি, এবং এই ভূগর্ভস্থ পানির নির্ভরতা ধীরে ধীরেই আমরা দেখতে পাচ্ছি যে এই অঞ্চলের মাটির যে নিচে যে পানির স্তর রয়েছে সেটা নিম্নগামী হচ্ছে, এবং একই সাথে এই নিম্নগামিতা ধীরে ধীরেই কিন্তু দীর্ঘ সময় ধরে চলে আসার ফলে একটা ভয়াবহ অবস্থার দিকে চলে যাচ্ছে। এবং এই খরাপ্রবণ এলাকায় যে পরিমাণে বৃষ্টি হয় সেটি খুব স্বাভাবিকভাবে আমাদের তথ্য মতে জানা আছে যে জাতীয় গড় যেটি আছে বৃষ্টিপাতের সেটা হলো প্রায় 2500 মিলিমিটার। আর যদি সিলেট অঞ্চলের কথা চিন্তা করি তাহলে এটা প্রায় 5000 মিলিমিটার, কিন্তু আমাদের বরেন্দ্র অঞ্চলের কথা যদি আমরা বলি তাহলে এখানে প্রায় 1400 মিলিমিটার বৃষ্টি হয়ে থাকে। তার ফলে এত কম বৃষ্টিপাতের একদিকে যেমন কম বৃষ্টিপাত, তেমনিভাবে আরেকদিকে খরা প্রবণতা আর ভূগর্ভস্থ পানির যে পুনর্ভরণের যে প্রক্রিয়াটি সেটা কিন্তু সত্যিকার অর্থেই অত্যন্ত সীমিত আকারে এই এলাকায় হয়ে থাকে, বিশেষভাবে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ অঞ্চলের যে বরেন্দ্র ভূমি আছে সেই অঞ্চলটিতে। তার ফলে অধিক উত্তোলন, পুনর্ভরণ কম এবং অতি তাপমাত্রার ফলে যে ভূপরিস্থ যে পানির আধারগুলি আছে, যেমন খাল, বিল কিংবা নদী নালাতে যে পানিগুলো আছে সেগুলো বাষ্পীভবনের ফলে এখানকার পানি একটা সংকটের সৃষ্টি হয়, এবং যে পরিমাণে পানি আমরা ব্যবহার করি আর যে পরিমাণে পানি আমরা উত্তোলন করি এর মধ্যে একটা ইমব্যালেন্স কন্ডিশন তৈরি হয়, এবং এই ইমব্যালেন্স কন্ডিশনের জন্যই এখানে খুব স্বাভাবিকভাবেই এই অঞ্চলটি একটি জীববৈচিত্র্য ধ্বংসের ক্ষেত্রে একটা বিশাল হুমকির সৃষ্টি করেছে। এরপরে যদি এই বিষয়গুলো আলোচনার পরে যদি আমরা সর্বোপরি যে বিষয়টি আমরা সামনে আনতে পারি সেটা হলো যে আমাদের এই পরিবেশ সংক্রান্ত যে জ্ঞান কিংবা সচেতনতা সেটি যথেষ্ট বৃহত্তর জনগোষ্ঠী, বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠীর সবচেয়ে ঘাটতির জায়গা। এবং ঘাটতির জায়গা কোনটি সেটা হলো কীভাবে পরিবেশ রক্ষা করতে হবে সে সম্পর্কে তাদের যথেষ্ট জ্ঞানের অভাব কিংবা অজ্ঞতার আমরা লক্ষ্য করে থাকি। তাদের এই বৃহত্তর জনগোষ্ঠীর কাছে বাংলাদেশের যে তাৎক্ষণিক যে প্রয়োজন যেটি খাদ্য কিংবা জ্বালানির, সেই বিষয়গুলো তাদের কাছে সবচেয়ে বড় সামনে এসে দাঁড়ায়, কিন্তু অজ্ঞতা কিংবা অসচেতনতার জন্যই তারা কিন্তু যে দীর্ঘমেয়াদে যে পরিবেশ ধ্বংসের বিষয়টি সেটা তাদের কোনো পরিকল্পনার মধ্যে থাকে না কিংবা তাদের কোনো চিন্তা ভাবনার মধ্যে থাকে না। এ ধরনের মানসিকতার জন্যই তারা জীব বৈচিত্র্যের ধ্বংস, প্রাণীকুলের ধ্বংস কিংবা উদ্ভিদকুলের ধ্বংস সহ জলাভূমির ধ্বংসের মতো কাজগুলো আমাদের দেশে হয়ে থাকে। তাই বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠী আমরা এক কথায় বলতে পারি যে নিত্য প্রয়োজনীয় জিনিসের প্রয়োজনীয়তাই বেশি অনুভব করে, এবং তার ফলে যারা প্রাকৃতিক সম্পদের যেমন বনভূমি
কিংবা জমির যে যথেচ্ছাচার ব্যবহার, এটা তাদের কাছে সবচেয়ে বেশিভাবে সামনে এসে যায় বিধায় এই জিনিসগুলো আমাদের টেকসই উন্নয়নের জন্য কিংবা আমাদের জাতীয় উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে বিশাল বাধা হয়ে দাঁড়ায়। আর তাই যদি আমরা এই বিষয়গুলো নিয়ে সামগ্রিকভাবে সর্বোপরি যদি শেষে যদি যে কথাগুলো বলতে চাই, সেটা হলো যে বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠীর যে দারিদ্র জনগোষ্ঠী যেগুলো, তাদের সাথে যদি পরিবেশের যে ভাবনার জায়গাটি, সেটা অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত এবং এই ওতপ্রোতভাবে জড়িত থাকার জন্য আমাদের বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের যে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা যেগুলো আছে, সেগুলো অর্জনের জন্য আমাদেরকে অবশ্যই দারিদ্র দূরীকরণের বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসাবে দেখা দিতে হবে এবং আমাদের সামনে আসতে হবে এবং এর জন্য কার্যকর ব্যবস্থা নিতে হবে। আর টেকসই পরিবেশটা যদি নিশ্চিত করতে চাই, তাহলে দারিদ্র দূরীকরণের মতো বিষয়গুলোকে সামনে এনে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। এই জন্য প্রয়োজন কৌশলগত পরিকল্পনার এবং যথাযথ এই কৌশলগত পরিকল্পনাগুলোর যথাযথ বাস্তবায়ন, এবং শুধু বাস্তবায়নের ক্ষেত্রেই যে বিষয়গুলো সামনে এসে যাবে, অবশ্যই সামনে আসতে হবে সেটা হলো সুশাসন, মানুষের অধিকার এবং ন্যায় বিচার প্রাপ্তির বিষয়গুলো, এগুলো নিশ্চিত হতে হবে। আজকের এই 2020 সালের যে বিশ্ব পরিবেশ দিবসের আলোচনার যে বিষয়গুলো, সেগুলো সম্পর্কে এগুলোই আমি দৃষ্টিপাত করতে চাই আপনাদেরকে, যে আমাদের জীববৈচিত্র্য ধ্বংসের জন্য আমাদের যে ধ্বংসলীলায় আমরা মেতে আছি, অজ্ঞতার মধ্যে দিয়ে আমরা যে ধ্বংসলীলা করছি, কিংবা দারিদ্র জনগোষ্ঠীর জন্য যে ধ্বংসের বিষয়গুলো সামনে এসে যাচ্ছে, সেগুলোকে সামনে রেখেই সেগুলোকে আমাদেরকে বিবেচনায় রেখে সামনের দিনের বাংলাদেশের উন্নয়নের জন্য, সুখী সমৃদ্ধি বাংলাদেশের জন্য, সুন্দর সবুজ পরিবেশের বাংলাদেশের জন্য আমাদেরকে লড়াই করতে হবে। এটাই হোক আমাদের শপথ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। করোনার যে হুমকি আমরা মোকাবেলা করছি, এক্ষেত্রে আমি আশা করি যে আপনারা সবাই নিজেদেরকে নিরাপদ রাখবেন এবং সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। এই পর্যায়ে আমরা আমাদের গ্রিনিকোর কয়েকজন সদস্য এবং কর্মীর শুভেচ্ছা কথা শুনতে চাই। চলুন। আজ বিশ্ব পরিবেশ দিবস। বিশ্ব পরিবেশ দিবসের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আমি সুমন চন্দ্র সেন। আমাদের সংগঠন গ্রিনিকোর একজন সক্রিয় কর্মী আমি। আমরা প্রকৃতি নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কাজ করে থাকি, যেমন বৃক্ষরোপণ, পাখির বাসা বেঁধে দেওয়া, প্রকৃতি সম্বন্ধে মানুষকে সচেতন করা, এগুলোই করে থাকি। প্রকৃতি আমাদের মায়ের মতো। মা যেমন শিশুকে আগলে রাখে, ঠিক সেভাবেই প্রকৃতি মানুষকে আগলে রাখে। মানুষও প্রকৃতির একটি অংশ। তাই প্রকৃতিকে আজকে ধ্বংসাত্মক পৃথিবী মানুষের ফলে যেটা হচ্ছে, এটাকে রোধ করার জন্য প্রকৃতি নিয়ে আমাদেরকে কাজ করার এটাই সবচেয়ে উত্তম সময়। আমি সকল প্রজন্মের সবাইকে এই প্রকৃতি সম্বন্ধে সজাগ হয়ে প্রকৃতিকে বাঁচাতে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। গ্রিনিকোর একজন কর্মী হিসেবে সকলকে জানাচ্ছি বিশ্ব পরিবেশ দিবসের শুভেচ্ছা। আশা করি আগামীতে পুরো বিশ্ব গড়ে উঠবে সবুজের প্রতিধ্বনিতে। সবাইকে বিশ্ব পরিবেশ দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন। আমি তপন সেন, গ্রিনিকোর একজন সক্রিয় কর্মী। গ্রিনিকোর কর্মী হিসেবে আমরা বিভিন্ন সময়ে গ্রিনিকোর পক্ষ থেকে বিভিন্ন ধরনের বৃক্ষরাজি রোপণ করে থাকি, পাখিদের জন্য বাসা তৈরি করে দেই, আরও আনুষঙ্গিক বিভিন্ন ধরনের কাজ করি পরিবেশকে বাঁচার জন্য, পরিবেশকে সুন্দর রাখার জন্য। এই পরিবেশ আমাদেরকে রক্ষা করে, আমাদেরকে সব কিছু যোগান দিয়ে থাকে। খাদ্য, বস্ত্র, বাসস্থান সব কিছু আমরা পেয়ে থাকি পরিবেশ থেকে। তাই আমাদের উচিত পরিবেশের লালন করা, পরিবেশের যত্ন নেওয়া, পরিবেশকে সময় দেওয়া। এবারের বিশ্ব পরিবেশ দিবসের মূল প্রতিপাদ্য বিষয় হলো প্রকৃতির জন্য সময় দেই। আমরা প্রকৃতির জন্য যত সময় দেব, প্রকৃতি আমাদেরকে ততটাই উজাড় করে দেবে। তাই সবার প্রতি আমার অনুরোধ এবং আহ্বান থাকবে, আসুন আমরা সবাই মিলে পরিবেশকে রক্ষা করি, বেশি বেশি গাছ লাগাই, পরিবেশকে সুন্দর রাখি। ধন্যবাদ সবাইকে। আমরা বাংলাদেশের পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক পরিবেশ কথায় আছি। আমাদের সম্মানিত আলোচকবৃন্দ, পরিবেশ কথক যারা আছেন, তাদের কথা শুনছি আমরা। এই পর্যায়ে আমরা কথা শুনব বাংলাদেশের বিশিষ্ট নজরুল গবেষক
বিশিষ্ট সংস্কৃতি কর্মী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিশিষ্ট শিক্ষক সুব্রত ভট্টাচার্য, যিনি এক জীবন ধরে পরিবেশের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন, একজন বিশিষ্ট পরিবেশ কর্মী সুব্রত ভট্টাচার্য স্যারের কথা শুনব। আমি বিনীতভাবে আমন্ত্রণ জানাই সুব্রত ভট্টাচার্য স্যার আপনাকে। ধন্যবাদ। আজ বিশ্ব পরিবেশ দিবস। আমাদের এই পরিবেশের যে ভয়ঙ্কর যে একটা অবস্থা, এই অবস্থাকে আমাদের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য একান্তভাবে আন্তরিকভাবে অনেকেই কাজ করে যাচ্ছে আর কি, সারা পৃথিবী জুড়ে। আমি প্রথমে তাদের জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা। তারা নিজেদের সুখ বিসর্জন দিয়ে তারা পরিবেশের জন্য তারা অক্লান্তভাবে কাজ করে যাচ্ছে। তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আর আজকে দিনটির যে প্রতিপাদ্য, টাইম ফর নেচার, অর্থাৎ প্রকৃতি এখন ধ্বংসের শেষ সীমায় পৌঁছে গেছে। এখন আমাদের সময় দিতে হবে এই প্রকৃতির জন্য, না হলে এটাকে বিপর্যয়ের হাতে কোনো ক্রমেই রক্ষা করা যাবে না। এবং এর ফলটা ফলবে কি আগামী প্রজন্ম, পরবর্তীতে যারা আসছে আর কি, খুব বেশি দিন লাগবে না। সে মারাত্মক একটা অবস্থা আমাদের যেভাবে আমরা যাচ্ছি, যেদিকে যাচ্ছি আর কি, এটার ফল আমরা দেখছি আর কি। এবং আগামী দিনগুলো কিন্তু সবচেয়ে বেশি কষ্ট পাবে আমাদেরই সন্তানরা, আমাদেরই পরবর্তী। আজকে একটা আমরা জিনিস দেখছি, করোনা এসে কিন্তু আমাদের একটা শিক্ষা দিল। করোনা কিন্তু অন্য কোনো প্রাণীরা কিন্তু আক্রান্ত হচ্ছে না, মানুষরা আক্রান্ত হচ্ছে এবং মানুষরা লকডাউনে যাচ্ছে। এবং যার ফলে আজকে কিন্তু আমাদের কিন্তু কার্বন এমিশন যেটা কমে গেছে, অনেক দিক দিয়ে কিন্তু দেখিয়ে দিচ্ছে, প্রকৃতি দেখিয়ে দিচ্ছে যে আজকে আমাদের এই ইয়েটাকে বাঁচাতে গেলে, প্রকৃতিকে বাঁচাতে গেলে কী করতে হবে। আমরা যে কাজগুলো করছি এই কাজগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। আমরা গাছ কেটে ফেলছি, আমরা নদীর গতিপথ রুদ্ধ করে দিচ্ছি, এরকম আমরা প্রাণীকুলকে বিনষ্ট করছি, বনকে উজাড় করছি। এইভাবে আমরা করতে 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 আমরা প্রকৃতিকে আজকে এই দুরবস্থায় নিয়ে এসেছি। এখন এই অবস্থায় আমাদের কি করতে হবে, করোনা কিন্তু আমাদের দেখিয়ে দিচ্ছে। করোনার কাছ থেকে আমি মনে করি আর কি, আমি মনে করি করোনার কাছ থেকে আমাদের করোনায় কিন্তু বেশি লোক মারা যাচ্ছে না তুলনামূলকভাবে। আমাদের গাড়ির অ্যাক্সিডেন্টে যত লোক মারা যায় তত তার চেয়ে কম লোক মারা যাচ্ছে করোনাতে। কিন্তু এর থেকে যদি আমরা শিক্ষা নেই, আমার বিশ্বাস আমরা এর থেকে পৃথিবীকে রক্ষা করতে পারবো, প্রকৃতিকে রক্ষা করতে পারবো। আর যদি আমরা করোনা পার হয়ে গেলে যদি আমরা আবার যেই অবস্থায় ফিরে আসি, তখন বুঝতে হবে আমাদের এক কথায় দুর্ভাগ্য। আমাদের বাংলাদেশে আমি খুব গর্ববোধ করি বাংলাদেশকে নিয়ে। বাংলাদেশে আমাদের অনেক ভালো ভালো ছেলেপেলে আছে, তারা নিবেদিত প্রাণ, তারা প্রকৃতির জন্য কাজ করছে। আমি এখানে উল্লেখ করতে চাই আমার অত্যন্ত প্রিয় ডক্টর তুহিন ওয়াদুদকে, যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে, তার কোনো ক্লান্তি নেই। সে কোথায় কোন নদী আছে, কোথায় সেই নদীটার গতিপথ হারিয়েছে, কোথায় নদীটা রুদ্ধ হয়ে যাচ্ছে, সেগুলো তুলে ধরছে আমাদের কর্তৃপক্ষের নজরে আনার জন্য। আমাদের কথাটা হচ্ছে তুহিন ওয়াদুদের এই কাজগুলোর জন্য কর্তৃপক্ষ যথাযথ কথাগুলোকে মর্যাদা দিয়ে যদি যথাযথভাবে এগুলোকে যদি আবার গতিপথ ফিরিয়ে আনে, আমার মনে হয় বিশাল কাজ হবে। আর তারপরে আমার গর্ব, আমার ভক্ত, আমার শিষ্য সঞ্জয় চৌধুরী, তার একটা অপূর্ব একটা চিন্তাভাবনা, সেটা হচ্ছে গ্রিন ইকো। নামটা আমার এত সুন্দর লেগেছে আর কি। ওর গ্রিন ইকো কিন্তু আমাকেও নাড়া দিয়েছে। আমি কিন্তু গ্রিন ইকোর একজন কিন্তু সাথী।
এবং তার অনেক ছেলেপেলে আছে, তারা কিন্তু এই নিয়ে কাজ করে যাচ্ছে, নিরলস কাজ করে যাচ্ছে আর কি। তা আমার কথাটা হচ্ছে যে আমাদের এরকম অনেক, যে আমাদের কী বলে সঞ্জয়দের মতন অনেক ছেলেপেলে বাংলাদেশে তারা আছে, তারা কাজ করে যাচ্ছে। কিন্তু এর সঙ্গে আমার কথা হচ্ছে, অনুরোধ করব, কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব, যারা এই কাজগুলো করছে তাদের ইনসেন্টিভ দেওয়ার জন্য, তাদের উৎসাহিত করার জন্য আপনারা তাদের উৎসাহিত করুন। এবং তাহলে আমার মনে হয় যে বাংলাদেশ কিন্তু আসলে খুব মানে একটা জাগ্রত দেশ, মানে এই দেশ কিন্তু মুক্তিযুদ্ধ করা দেশ, এই দেশ কিন্তু ভাষা আন্দোলন করছে, এই দেশে কিন্তু দেশের মানুষের কিন্তু যথেষ্ট স্পিরিট আছে, যথেষ্ট ক্ষমতা আছে। আজকে আমরা বিরাট বিরাট শক্তির বিরুদ্ধে লড়াই করেছি, ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছি, আজকে আমরা পাকিস্তানিদের বিরুদ্ধে লড়াই করেছি, আজকে ভাষা আন্দোলনের জন্য আমরা লড়াই করেছি। আজকে কি আমরা পরিবেশকে রক্ষায়, আমার মাকে রক্ষায়, পরিবেশ আমাদের মাতৃস্বরূপা, এই মাকে রক্ষায় তোমার বদনখানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি। আমাদের স্বাধীনতার যে মানে কি বলবো, আমাদের জাতীয় সঙ্গীত, এই জাতীয় সঙ্গীতে এই জিনিসটা এত মানে মূল্যবান একটা কথা আর কি, যে মাতর বদনখানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি। আজকে কিন্তু সত্যি আমাদের মায়ের বদন মলিন হয়ে যাচ্ছে, অতি তাড়াতাড়ি মলিন হয়ে যাচ্ছে। এখন যদি আমাদের বসে থাকার কোনো উপায় নেই আর কি। এখন আমি আহ্বান করব, সবাইকে আহ্বান করব, আমাদের যা সামর্থ্য আছে সেভাবে আমরা কাজ করব। আজকে আমাদের অন্য প্রাণী, তাদেরও পরিবেশের জন্য তাদেরও প্রয়োজন আছে। এই ইকোসিস্টেম যে এটাকে বলবো যে এটা একটা ডিজাস্টার, যেটা ইকোসিস্টেম যে ডিজাস্টার হচ্ছে আর কি, এটা কিন্তু আমরা কিন্তু আমাদের স্বার্থে, আমাদের প্রয়োজনে, আমাদের সুবিধার জন্য আমরা ইকোসিস্টেমটাকে উপরে আঘাত করছি, আমরা মাকে আঘাত করছি, যার ফলটা আমাদের একটা ভয়াবহ পরিণতির দিকে আমাদের নিয়ে যাচ্ছে আর কি। এই জন্য আমি সবাইকে আহ্বান করব যে আসুন আমরা আমাদের এই মারাত্মক বিপর্যয় থেকে আমাদের বাসস্থানকে রক্ষা করার জন্য আমরা নিজেদের উৎসর্গ করি। এই আমার সবার কাছে আমার আহ্বান। সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমরা যতই কথা শুনছি আমাদের সম্মানিত অতিথিবৃন্দের, আমরা ততই অনুপ্রাণিত হচ্ছি, প্রসিদ্ধ হচ্ছি। তো এই পর্যায়ে আমরা আমন্ত্রণ জানাবো এমন একজন মানুষকে, যিনি সবুজের কারিগর, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সম্মানিত শিক্ষক শ্রদ্ধেয় ডক্টর তুহিন ওয়াদুদ স্যারকে আমন্ত্রণ জানাচ্ছি। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে 33,000-এর বেশি বৃক্ষ রোপণ করেছেন, যে গাছগুলো এখন বেড়ে উঠছে। এখন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় একদম সবুজ হয়ে আছে। সেই সবুজের কারিগর শ্রদ্ধেয় ডক্টর তুহিন ওয়াদুদ স্যার, তিনি বাংলাদেশের নদী একজন গবেষক, তিনি নদী নিয়ে কাজ করে যাচ্ছেন, একদম গবেষণা করছেন, মাঠ পর্যায়ে কাজ করছেন, সংগঠনের কাজ করছেন। তিনি রিভারাইন পিপলের একজন সম্মানিত পরিচালক, এবং সেই সাথে তিনি উত্তর অঞ্চলের নদ নদী নামে একটি বই রচনা করেছেন নদী নিয়ে। তো সবকিছু মিলে একজন পরিবেশবাদী মানুষ, পরিবেশের সাথে মিশে যাওয়া মানুষ, এবং শিক্ষার্থীদেরকে একদম সজীব সবুজ শিক্ষাদান করছেন। সবকিছু মিলে আমি এবার বিনীতভাবে শ্রদ্ধেয় ডক্টর তুহিন ওয়াদুদ স্যারকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা স্যারের কিছু মূল্যবান কথা শুনবো। স্যার, আমাদের দেশের নদীগুলোই হচ্ছে আমাদের দেশের প্রাণ। আমরা দিনের পর দিন এই নদীগুলোর সর্বনাশ ডেকে নিয়ে এসেছি। আজ থেকে 30-40 বছর আগে আমাদের বাংলাদেশে যতগুলো জলপ্রবাহ ছিল, কিংবা এখন যে জলপ্রবাহগুলো আছে, তার যেরকম গভীরতা ছিল, তার যেরকম জলস্রোত ছিল, সবকিছুই কমে গেছে। আর এই সবকিছু কমে যাওয়ার পিছনে দায় কিন্তু একেবারেই মানুষের, মানে আমাদের দায়। অর্থাৎ আমরা এই নদীগুলোর পরিচর্যা করিনি, যেভাবে নদীতে পানি যাওয়ার কথা সেই পানির প্রবাহগুলোকে আমরা বাধাগ্রস্ত করেছি। আর এর ভিতর দিয়ে আমরা কিন্তু সাময়িকভাবে আমাদের জীবনটাকে হয়তো একটু উপভোগ করে যেতে পারবো বটে, কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম কিংবা তার পরবর্তী প্রজন্মের জন্য আমরা কিন্তু একটি ভালো বাংলাদেশ রেখে যেতে পারছি না। এই কারণে যে যদি নদীগুলো ঠিক না থাকে, তাহলে ভূমি ব্যবস্থা বদলে যাবে। ভূমি ব্যবস্থা বদলে গেলে উৎপাদন ব্যবস্থা বদলে যাবে।
আমাদের মনে রাখতে হবে যে আমরা হয়তো সীমারেখা দিয়ে একটি দেশের কথা চিন্তা করতে পারি, কিন্তু সীমারেখাকে তুলে দিয়ে আমাদের পরিবেশের কথা ভাবতে হবে, আমাদের প্রকৃতির কথা ভাবতে হবে, আমাদের অখণ্ড পৃথিবীর কথা ভাবতে হবে। এই যে করোনার কালে যখন ধোঁয়া কম উড়েছে, কলকারখানা কম চলেছে, তখন কিন্তু প্রকৃতি তার এক নতুন রূপ নিয়ে এসেছে। এখন আমরা কি দেখি? মানুষের রোগ ব্যাধি কমে গেছে। তাহলে এই যে প্রকৃতির এই কয়েকদিনের আনুকূল্যে কিন্তু জীবনের মধ্যে একটা ছন্দ নেমে এসেছে, নতুন মাত্রা। আমরা কিন্তু মনে করি যে সারা বিশ্ব জুড়ে, শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্ব জুড়ে প্রকৃতি বিরোধী যে সমস্ত কর্মকাণ্ড আছে সেগুলো অনতি বিলম্বে বন্ধ করা উচিত, দীর্ঘমেয়াদে এই পৃথিবীতে মানুষের বসবাসকে উপযোগী করে তুলবার জন্য। আমরা কখনো দেশের নামে, কখনো সংগঠনের নামে, কখনো ব্যক্তির নামে, কখনো পরিবারের নামে আমরা আসলে নিজেদের পুঁজি করে তুলবার জন্য, আমাদের ক্ষমতাকে শক্তিশালী করবার জন্য আমরা আসলে মানুষের জীবনকেই বিপন্ন করছি, আমরা প্রকৃতিকেই বিপন্ন করছি। আজকের দিনে যে সভ্যতা, যেই চাকচিক্যময় জীবন, সবকিছুর মূলে কিন্তু হচ্ছে প্রকৃতি। সেই প্রকৃতিকে বিপন্ন করে তুলে মানুষের জীবন কখনো ছন্দময় হয়ে উঠতে পারে না। বিপন্ন পৃথিবী, বিপন্ন জীবন, বিপন্ন প্রকৃতি, বিপন্ন জীবন। সেজন্য আমরা মনে করি যে বিপন্ন পৃথিবীর কোনো পরবর্তী প্রজন্মের জন্য আমরা এই পৃথিবীকে রেখে যেতে পারি না। আমরা এমন এক অনুকূল প্রকৃতির জীবন রেখে যেতে চাই, প্রকৃতি রেখে যেতে চাই, যেখানে উত্তর প্রজন্ম এসে আমাদের সম্পর্কে ইতিবাচক কথা বলে। তারা যেন বলতে পারে আমাদের অতীত পুরুষ আমাদের বসবাসের জন্য একটি সুশৃঙ্খলাবদ্ধ পৃথিবী রেখে গেছে। তা না হলে আমরা ইতিহাসের পাতায় আমরা খলনায়ক হিসেবে বিবেচিত হব। সেজন্য আমরা মনে করি যে আমাদের যেই নদী আছে সেই নদীকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে, আমাদের যেই সবুজ আছে সেই সবুজকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে, আমাদের প্রকৃতির যত প্রাণী আছে সেগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। আর সবকিছুকে নিয়ে একসাথে চলার নামই হচ্ছে এক দারুণ রকমের জীবন। প্রকৃতির একটি অংশ হচ্ছে মানুষ। সেই প্রকৃতির উপর কর্তৃত্ব নিয়ে যদি আমরা নৃশংস চরিত্রে অভিনয় করতে থাকি, তার পরিণতিও হবে অত্যন্ত করুণ। সেজন্য আমরা মনে করি যে আমাদের ভাববার দরকার আছে। গ্রামে গ্রামে, অঞ্চলে অঞ্চলে শক্তিশালী পরিবেশবাদী সংগঠন গড়ে উঠুক এবং সবার সমন্বয়ে আমরা একটি সুন্দর পৃথিবী চাই। সম্মানিত সুধী, আপনারা গ্রিনিকোর আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস 2020-এ আপনারা এতক্ষণ আছেন আমাদের সাথে। বাংলাদেশের পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক পরিবেশ কথন অনুষ্ঠানে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এতক্ষণ ধরে আমাদের এই অনুষ্ঠান শুনলেন, দেখলেন, এবং সেই সাথে আমি বিশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আমাদের সাথে যে 6 জন আলোচক ছিলেন, যে 6 জন আমাদের সাথে পরিবেশ বিষয়ে কথা বলেছেন, মূল্যবান সময় দিয়েছেন। তারা বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং পরিবেশ নিয়ে কাজ করে যাচ্ছেন। আপনাদের কাছে আমার বিশেষ এবং আমার গ্রিন ইকোর পক্ষ থেকে আমি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং সেই সাথে আমি শুভেচ্ছা জানাই সারা বাংলাদেশে গ্রিন ইকোর যে সমস্ত যারা আপনারা সদস্য এবং কর্মী রয়েছেন, আপনাদের নিরলসভাবে শ্রম, মেধা, সময় ব্যয় করছেন গ্রিন ইকোর পেছনে, এবং সেই সাথে বাংলাদেশ তথা পুরো পৃথিবীকে সবুজ করার লক্ষ্যে, পুরো পৃথিবীতে সবুজের প্রতিধ্বনি ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন। পুরো পৃথিবীকে একদম প্রকৃতির সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা করছেন, কাজ করে যাচ্ছেন। আপনাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই গ্রিন ইকোর এই প্রতিষ্ঠা বার্ষিকীতে এবং বিশ্ব পরিবেশ দিবসে। এবং সেই সাথে আমি বলতে চাই, আজকে আমাদের এই বিশিষ্ট 6 জন আলোচক যে আলোচনাগুলো করলেন, সেই আলোচনাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি আশা করি বাংলাদেশের পরিবেশ বিপর্যয় ঠেকাতে এই কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু বাংলাদেশের নয়, আমাদের বৈশ্বিক যে পরিবেশ বিপর্যয়, সেই বৈশ্বিক পরিবেশ বিপর্যয় না যদি ঠেকাই, তাহলে কিন্তু আমরা আসলে ভবিষ্যতের একটি অন্ধকার পৃথিবীর দিকে যাব। আমি আবার বলতে চাই, আজকে যে করোনাকালীন সময়, এই করোনাকালীন সময়ে কিন্তু প্রকৃতি তার একটা আগের রূপে চলে যাচ্ছে। তো সেটা কি আমাদের কাছে অবশ্যই একটি ভালো লাগার ব্যাপার যে প্রকৃতি তার আসল রূপ ফিরে পাচ্ছে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি করোনাকালীন সময়ে কেন প্রকৃতি তার আসল রূপ ফিরে পাচ্ছে, কারণ আমাদের কাছে মনে হচ্ছে মানুষ প্রকৃতির অংশ হয়েও নিজেকে প্রকৃতির সাথে একটি দ্বান্দ্বিক অবস্থানে দাঁড় করিয়েছে।
তো এই অবস্থানটা মোটেও আমাদের জন্য শুভ কোনো অবস্থান নয়। আমরা প্রত্যাশা করি মানুষ একদম প্রকৃতির অংশ এটা যেন বুঝতে পারে এবং প্রকৃতির সাথে মিশে গিয়ে প্রকৃতিকে দেবে, প্রকৃতির কাছ থেকে নেবে। এইভাবে যেন আমাদের প্রকৃতি আসলে সচল রাখতে পারি। আমি আজকের এই অনুষ্ঠানটি সমন্বয় করছি এবং করেছি এই কারণে যে আজকের যে মূল্যবান কথাগুলো হলো, এই কথাগুলো বাংলাদেশের সংশ্লিষ্ট সরকারি দপ্তর এবং বেসরকারি যে মহলগুলো রয়েছে, সংশ্লিষ্ট প্রত্যেকটা দপ্তরে আশা করি এই 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 তথ্যগুলো যাবে, এই বার্তাগুলো চলে যাবে এবং পদক্ষেপ গ্রহণ করবে সংশ্লিষ্ট প্রত্যেকটা মহল। এটা আমি প্রত্যাশা করি। আমরা সেই মহল পর্যন্ত আশা করি যে আমরা পৌঁছতে পারবো এবং সেই সাথে আমি আরও আহ্বান করি আমাদের বাংলাদেশের প্রত্যেক তরুণ এবং শুধু তরুণ না, যারা আছেন আমাদের সচেতন নাগরিক, আপনারা প্রত্যেকেই পরিবেশের জন্য কাজ করুন, আমাদের পরিবেশ রক্ষায় আপনারা কাজ করুন, আমাদেরকে সহায়তা করুন, আমরা আপনাদেরকে সহায়তা করি। আমরা প্রত্যেককে সহায়তা করে একটি সুন্দর সবুজ বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। এটা আমাদের স্বপ্ন এবং শুধু বাংলাদেশ নয়, আমরা একটি বৈশ্বিক সবুজ পৃথিবী চাই। তো এটা আমাদের প্রত্যাশা এবং সেই সাথে আমি আবারও ধন্যবাদ জানাই আজকে আমাদের সম্মানিত অতিথিবৃন্দকে এবং আপনারা এতক্ষণ ধরে আমাদেরকে যারা দেখলেন, আপনাদেরকে বিশেষ কৃতজ্ঞতা, ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরিবেশের সাথে থাকুন, প্রকৃতির সাথে থাকুন। আমি সঞ্জয় চৌধুরী আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাই গ্রিনিকোর পক্ষ থেকে। ধন্যবাদ।